শাহরিয়ার গালিবেরও আছে নিশ্চয়ই। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কনস্ট্রাক্টর নিয়ে কাজ করেছেন, ওকে, ভেরি নাইস। তো আর কার কার এই মুহূর্তে যারা ক্লাসে আছেন তাদের মধ্যে আর কার কার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে জানতে চাচ্ছি। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি অবজেক্ট ওরিয়েন্টেড এর প্রোগ্রামিং নিয়ে। আজকে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রথম ক্লাস। তো আমি ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। প্রথমে আমরা একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপারে একটু কথা বলি। নর্মালি অবজেক্ট বলতে আপনারা কি বোঝেন একটু বলেন তো, একদম সাধারণ ভাষায় অবজেক্ট মানে এনিওয়ান? অবজেক্ট বলতে আপনারা কি বোঝেন প্রোগ্রামিং ছাড়া, ইন জেনারেল? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু ক্লিয়ার না যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। আচ্ছা, ওকে। তো এবারে এবার একটু আমাকে জানান যে অবজেক্ট বলতে আপনারা কি বোঝেন। কথা খুব একটা ক্লিয়ার না। আচ্ছা, ওকে, ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে মনে হয় আমাকে একটু সামনে এসে বসতে হবে, ল্যাপটপের আর একটু কাছাকাছি। ওকে, এবার কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? সাউন্ড প্রবলেম? আচ্ছা, কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? নেটের প্রবলেমের কারণে পার্থ ভাই, বলো। এখান থেকে তো ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আপনি শুরু করে দেন, আমি ওটা লাইভে ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, আমাকে একটু জানান তো আপনারা অবজেক্ট বলতে আপনারা কি বুঝেন ইন জেনারেল? অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে বস্তু, ঠিক না? তো আসলেই প্রোগ্রামিং এও এভাবে ধারণাটা যে অবজেক্ট মানে একটা বস্তুর মতো চিন্তা করতে পারেন। প্রত্যেকটা বস্তুরই তো কিছু না কিছু একটা বৈশিষ্ট্য থাকে। তারপর আবার সেই বস্তুটা কিছু নির্দিষ্ট ফাংশনও করে, ঠিক আছে? তো এরকম, তো প্রোগ্রামিং এও, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এও ঠিক ও- মানে একটা ক্লাস ক্রিয়েট করা হয়। ক্লাস হতে পারে ক্লাসেস। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যেটা করা হয় সেটা হচ্ছে একটা বস্তুকে রিপ্রেজেন্ট করার জন্য, যে একটা বস্তুর কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য তার কিছু কাজ থাকে, সেই কাজগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য ক্লাস ক্রিয়েট করা হয়। এই ক্লাসটা হচ্ছে আসলে অনেকটা বিল্ডিং এর নকশার সাথে তুলনা করতে পারে, বা যে কোনো একটা জিনিসের নকশা। নকশাটা কেমন? সেটা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার যখন বিল্ডিং এর নকশা করে, সেই নকশা দিয়ে অনেক অনেক বিল্ডিং তৈরি করা যায়। ঠিক একইভাবে একটা ক্লাসের স্ট্রাকচার আপনি যদি তৈরি করেন, সেই ক্লাসের স্ট্রাকচার দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ইনস্ট্যান্স অথবা অবজেক্ট ক্রিয়েট করতে পারেন। ব্যাপারটা কি কিছুটা বুঝছেন?
আসলে এটা এভাবে করে, আমি যেভাবে বললাম এভাবে করে আসলে বোঝা যাবে না। এটা বুঝতে গেলে একদম প্রোগ্রামিং এ যেতে হবে। এখন আমি যা বললাম এটা সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট, একদম সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট। সো এটাকে প্রোগ্রামিং করা ছাড়া টোটালি বোঝা যাবে না। তো প্রথমে আমরা একটু ক্লাসের সিনট্যাক্সের দিকে যাই, যে ক্লাসটা আসলে কিভাবে ডিফাইন করা হয়। তো ক্লাস ডিফাইন করার জন্য একটা কিওয়ার্ড ব্যবহার করা হয় ক্লাস নামে। তারপর আমরা আহ, যেরকম করে ফাংশন ডিফাইন করেছি ডিইএফ, একটা কিওয়ার্ড ব্যবহার করে, ঠিক একইভাবে ক্লাস ডিফাইন করার জন্য এই ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ফাংশন ডিফাইন করার সময় ডিইএফ দিয়ে তারপর আমরা কি করেছি, এখানটায় ফাংশন একটা নাম দিয়েছি। ঠিক একইভাবে ক্লাস ক্রিয়েট করার সময় এখানটায়ও ক্লাসের একটা নাম দিতে হবে। তবে ক্লাসের নাম দেওয়ার ক্ষেত্রে একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। আচ্ছা, ওকে, সরি আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি, সরি। ওকে, তো এই যে খেয়াল করুন, ফাংশন ডিফাইন করার সময় এভাবে করে ডি অ্যাপ লিখে আপনি তারপর এখানটায় ফাংশনের নামটা ইউজ করেন, ঠিক না? আবার একইভাবে ক্লাস ডিক্লেয়ার করার সময় বা ক্লাস ডিফাইন করার সময় আপনি এইখানটায় ক্লাস এই কিওয়ার্ডটা ব্যবহার করবেন। ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করার পর আপনি এইখানটায় ক্লাস নেমটা দিবেন। ক্লাস নেমের একটা কনভেনশন আছে। সেই কনভেনশনটা কেমন? সেটা হচ্ছে ক্লাস নেম যদি একাধিক ওয়ার্ডের হয়, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণটা ক্যাপিটাল করতে হবে। এখানটায় ক্লাসের সিটা বড় হাতের হবে, নেমের এনটা বড় হাতের হবে, ঠিক এরকম করে। আর যদি এক ওয়ার্ডের হয় তাও প্রথম যে বর্ণটা থাকবে সেটাকে ক্যাপিটালাইজ করতে হবে। ব্যাপারটা কি বুঝছেন সবাই? ডিফাইন করার ব্যাপারটা, যে কিভাবে আপনি ডিফাইন করবেন। আমি আসলে পুরোটা বলিও নাই। তারপর এইখানটায় আপনি কয়েকটা মানে ক্লাসের জন্য ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবেন, তারপর কয়েকটা মেথড ডিক্লেয়ার করবেন। মেথড নামের সাথে তো আপনার আগে থেকে পরিচিত, ঠিক না? তো আজকে আসলে মেথড, এতদিন ধরে আমরা মেথড গুলো ইউজ করে আসছি, আজকে আমরা মেথড তৈরি করাটা শিখবো। ওকে, তো আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, কোডই করি। কোড না করলে আসলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। আগে যা ছিল সবগুলো কমেন্ট আউট করে রাখছি। আচ্ছা, এখানটা একটা করা কোড দিয়ে আসলে এটা বোঝানো পসিবল না, কোড করাটাই ভালো হবে। প্রথম যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্লাস কিওয়ার্ড, ক্লাস। তারপর ক্লাসের নেম দিতে হবে। ধরেন আমি এটা পার্সন নামে ক্লাস ক্রিয়েট করলাম, পার্সন। তো তারপর কোলন, এন্টার। আমি এই মুহূর্তে জাস্ট কোড করে যাচ্ছি, একটু পর আমি আসলে ব্যাপারটা একটু এক্সপ্লেন করবো আপনাদের কাছে।
ওকে, এইখানটা আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমার ক্লাস। তো ক্লাসের এখন আমাকে অবজেক্ট তৈরি করতে হবে। তো অবজেক্ট তৈরি করার জন্য আমি প্রথম লিখলাম আমার ইচ্ছা মতো পার্সন ওয়ান। ঠিক আছে, যে পার্সনটা PER দিয়ে লিখলাম, জাস্ট পার্সন ওয়ান। এটা হচ্ছে আমার প্রথম অবজেক্ট। তো প্রথম অবজেক্ট পার্সন ওয়ান দিলাম, তারপর নেম দিলাম। আচ্ছা, অবজেক্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন? অবজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে প্রথমে এই যে ক্লাস আছে সেই ক্লাসের নামটা দিতে হবে। পার্সন, এই ক্লাসের নাম দেওয়ার পর আপনি কি করবেন, এই যে এখানটায় নেম এবং এজের জন্য ভ্যালু পাস করবেন। তো নেম এবং এজের জন্য ভ্যালুটা দিয়ে দিচ্ছি আমি। তো নেম দিলাম গালিব, আর এজ দিয়ে দিলাম 27। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে এবার আমরা জানতে চাচ্ছি যে পার্সন ওয়ানের নামটা কি। তো সেটা জানতে চাইলে আমি কি করব, এইখানটায় এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করব, নেমটাকে। তো নেমটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব, এই যে এখানটা আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টের থ্রুতে আমি অবজেক্টের নেমটা এবং এজটা অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি প্রিন্ট পার্সন ওয়ান ডট নেম, প্রিন্ট ডট এজ। তো আমি নেম এবং এজটা প্রিন্ট করছি। দেখুন এখানটায় নেম দেখাচ্ছে গালিব এবং এজ দেখাচ্ছে দেখাচ্ছে 27। এবার আমি এই যে ক্লাসের ভিতরে যে ফাংশনটা লিখলাম সেই ফাংশনটাকে একটু অ্যাক্সেস করি। ফাংশনটার নাম কি, ইনফো। তো সেটা কার জন্য, পার্সন ওয়ান, পার্সন ওয়ান ডট ইনফো দিলাম। আচ্ছা, সরি, কন্ট্রোল এস সেভ করলাম, আবার রান করছি। এবার কি দেখাচ্ছে, গালিব 27, মাই নেম ইজ গালিব, আই এম 27 ইয়ার্স ওল্ড। তো ব্যাপারটা কি বুঝছেন সবাই? আসলে আমি এক্সপ্লেনই করি নাই। যারা আগে থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে আসছেন তারা কি কিছু বুঝছেন? ওকে, ক্লাস ক্লাস আপনি যেভাবে আচ্ছা, এইখানটায় কি হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করছি। প্রথমে আপনি যখন এই যে পার্সন ক্লাসটা ক্রিয়েট করলেন, এইখানটায় একটা মেথড ইউজ করেছেন। আচ্ছা, ফাংশন এবং মেথডের মধ্যে পার্থক্য, এই ব্যাপারটা কি ক্লিয়ার? এত এতদিন ধরে কিন্তু আপনারা মেথড ইউজ করে আসছেন কিন্তু মেথড তৈরি করেননি। আজকে সর্বপ্রথম আমরা মেথড তৈরি করলাম। একটা ক্লাসের মধ্যে ভেরিয়েবল যেগুলো থাকে সেগুলোকে বলা হয় প্রপার্টিজ। আর এগুলোকে মানে এই যে এগুলোকে বলা হয় ক্লাসের মেথড। যে ফাংশনগুলো থাকে সেগুলোকে বলা হয় ক্লাসের মেথড। ক্লাসের ভিতরে যখন কোনো ফাংশন ডিফাইন করা হয় সেটাকে বলা হয় ক্লাসের মেথড। কথাটা বুঝছেন? সো ফাংশন এবং মেথডের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। ফাংশন যেভাবে করতে হয় মেথডটা একইভাবে কাজ করে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে মেথডটা ডিক্লেয়ার করতে হয় ক্লাসের মধ্যে, আর ফাংশনটা কোনো ক্লাসের মধ্যে থাকে না। এটাই হচ্ছে মেথড এবং ফাংশনের মধ্যে পার্থক্য। এইখানটায় পার্সন ওয়ান, প্রথমে আমি যখন এই পার্সন ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে যাই সেইখানটায় আমি এখানটায় গালিবটা পাস করি এবং 27টা পাস করি। এটা হচ্ছে কনস্ট্রাক্টর মেথড, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর মেথড। তো কনস্ট্রাক্টর মেথডের কাজটা কি আসলে? কনস্ট্রাক্টর মেথড হচ্ছে সে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে, কনস্ট্রাক্ট করে।
অর্থাৎ আমি যখন এই লাইনটা লিখছি সে অটোমেটিক এই নেমের মধ্যে গালিবটা নিয়ে নিচ্ছে এবং এইজের মধ্যে 27টা নিয়ে নিচ্ছে, নিয়ে সে সেলফ ডট নেম, এই সেলফ কথাটার মানেটা কি? এই সেলফ কথাটার মানে হচ্ছে এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম পার্সন ওয়ান, এই পার্সন ওয়ান কে রেফার করে সেলফের মাধ্যমে। সে এই সেলফ ডট নেম মানে হচ্ছে পার্সন ওয়ান ডট নেম। তো পার্সন ওয়ান ডট নেমের মধ্যে সে কি করে, এই যে নেমের মধ্যে গালিবটা আসছে সেই গালিবটাকে অ্যাসাইন করে দেয়। তারপর পার্সন ওয়ান ডট এইজ, এই পার্সন ওয়ান ডট এইজ এর মধ্যে সে 27টাকে অ্যাসাইন করে দেয়। পরবর্তীতে আমি যখন আবার এগুলোকে প্রিন্ট করি সে কিন্তু এইখানটায় প্রিন্ট করতে পারে যে পার্সন ওয়ান ডট নেম মানে হচ্ছে গালিব এবং পার্সন ওয়ান ডট এইজ মানে হচ্ছে 27। আবার আমি এইখানটায় যখন সেলফ ডট নেম দেই, এই সেলফটা মানে সে আবার এইখানটায় পার্সন ওয়ান কে রেফার করে। রেফারেন্স টাইপ তো জানেন সবাই, মনে আছে রেফারেন্স টাইপের কথা, ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ। তো এখন ক্লিয়ার ব্যাপারটা? ব্যাপারটা কি এখন সবাই বুঝছেন? না বুঝলে কোশ্চেন করেন, কারণ আজকের ক্লাসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর একদম শুরুর ক্লাস। যদি আজকের ক্লাসটা না বুঝতে পারেন তাহলে পরবর্তী ক্লাসগুলো কিছুই বুঝবেন না। না বুঝলে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নাই। খেয়াল করুন, এটা হচ্ছে আমার একটা ক্লাস আর এটা হচ্ছে আমার ক্লাসের একটা অবজেক্ট। তো আমি চাইলে এই ক্লাসের এখন অনেক অনেক অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। আমি এখন ধরেন পার্সন টু নিচ্ছি, আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো পার্সন টু দিলাম, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করবেন? প্রথমে ক্লাসের নাম লিখবেন পার্সন দিলাম, তারপর এখানটায় নেম ভ্যালুটা পাস করছি, এজ দিয়ে দিলাম 30। তো এরপর আমরা ইনপুটটা দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। খেয়াল করুন, আহ, প্রথমবার যখন এই পার্সন ওয়ানের ইনফো, সে কি করছে, সে গালিবের ইনফোটা দেখাচ্ছে। তারপর পার্সন টু, সে কার ইনফোটা দেখাচ্ছে, সামিয়ার ইনফোটা দেখাচ্ছে। তো ব্যাপারটা কি বুঝছেন? এই যে পার্সন টু যখন আমি বলছি তখন সে কি করে, এই পার্সন টু এই অবজেক্টটাকে রেফার করে সেলফের মাধ্যমে। তো সেলফ ডট নেম, তো সেলফ ডট নেম মানে কার নেম, এখন পার্সন টু এর নেম। তো পার্সন টু এর নেম যা আছে সে ওইটাকে এখানটায় অ্যাসাইন করে দিল, ইনজেক্ট করে নিল। তারপর সেলফ ডট এইজটাও ঠিক একইভাবে ইনজেক্ট করে নিল। এখন বুঝছেন ব্যাপারটা মিস্টার আলামিন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করুন, আমি আহ, সর্বোচ্চ চেষ্টা করব। এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন থাকলে এই বিষয়টার ব্যাপারে আমি এতক্ষণ ধরে যা বুঝালাম। এরপর মনে করেন আমি এইখানটায় সামিয়ার এজটা ভুল দিলাম, ধরে নেন।
তো তাহলে আমাকে কি করতে হবে, এটা ঠিক করতে হবে, কিভাবে ঠিক করবো? এই অবজেক্টটা এই অবজেক্টটা দেওয়ার পর আমি যে ভেরিয়েবলটা চেঞ্জ করতে যাচ্ছি সেই ভেরিয়েবলটার নামটা দিয়ে দিলাম, দিয়ে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর তারপর আমি আবার এভাবে করে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ সরাসরি কিন্তু আমি এই যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলোকে অবজেক্টের থ্রুতে চেঞ্জ করতে পারবো। খেয়াল করুন এবার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, 30 থেকে এটা 28 হয়ে গিয়েছে। এই যে মনে করেন একটা ক্লাসের মধ্যে তার ভেরিয়েবল গুলো এবং মেথড গুলোকে একটা প্যাকেটের মতো চিন্তা করতে পারেন, যে একটা প্যাকেট, ঠিক আছে, সবগুলোকে একটা প্যাকেজিং করা হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে প্যাকেজিং করা সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় এনক্যাপসুলেশন। অর্থাৎ ক্যাপসুল তো সবাই চিনেন, ক্যাপসুলের মধ্যে ভিতরে মেডিসিন গুলো থাকে, বাইরে একটা লেয়ার থাকে, সবগুলোকে প্যাকিং করা হয় একটা। তো ঠিক এই সিস্টেমটাই ঠিক সেটার মতো, যে ক্লাসের মধ্যে আপনি ভেরিয়েবল গুলো সেট করলেন এবং একটা কি কি মেথড থাকবে সে মেথড গুলো সেট করে নিলেন। প্রপার্টি অফ ওওপি, হ্যাঁ। আচ্ছা, একটা মজার জিনিস দেখে, সেই মজার জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করুন, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সেখানটা হচ্ছে আমি পার্সন ওয়ান ডট নেম দিলাম এবং পার্সন ওয়ান ডট এজ দিলাম, দিয়ে পার্সন ওয়ান নেম বের করলাম এবং পার্সন ওয়ান এর এজটা প্রিন্ট করলাম। এবার আপনি যদি শুধুমাত্র অবজেক্টটাকে প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে কি হবে? খেয়াল করুন, এখানটায় আপনি যখন শুধুমাত্র অবজেক্টটাকে প্রিন্ট করতে চান, সে কিছুই ইনফরমেশন দিচ্ছে আপনাকে। কি ধরনের ইনফরমেশন? এটা হচ্ছে পার্সন ক্লাসের অবজেক্ট, এই ব্যাপারটা বলে দিচ্ছে এবং তার মেমোরি লোকেশনটা বলে দিচ্ছে। দুটোর মেমোরি লোকেশন কিন্তু আলাদা। অর্থাৎ এই যে আপনি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছেন, সাথে সাথে সে কিন্তু বেশ কিছু মেমোরি লোকেশন কে দখল করে নিচ্ছে। সেই মেমোরি লোকেশন গুলো তারপর আপনি নেমের মাধ্যমে আপনি নেমটা জানতে পারছেন, সেই মেমোরি লোকেশনে যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলো, যে মেথড গুলো আছে সেই মেথড গুলো ইউজ করতে পারছেন। তো ব্যাপারটাই ক্লিয়ার এখন, যে ক্লাস কি এবং ক্লাসের অবজেক্ট কি সেই ব্যাপারগুলো। আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন ক্লাস এবং ক্লাসের অবজেক্ট এই ব্যাপারটা কি ক্লিয়ার কিনা আগে এটা একটু কনফার্ম করুন আমাকে। এটা কিন্তু ক্লিয়ার হতে হবে, এটা ক্লিয়ার না হলে পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবেন না। কারণ আজকে হচ্ছে জাস্ট এক্স্যাক্টলি ইনফোটা হচ্ছে পার্সন ক্লাসের একটা মেথড। এই যে ইনফো, এইখানটায় আমি যে একটা ফাংশন ক্রিয়েট করলাম ক্লাসের মধ্যে, সেটাকে মেথড বলে এবং সেটা আপনি অ্যাক্সেস করতে গেলে আপনার একটা অবজেক্ট লাগবে এবং অবজেক্টের থ্রুতে আপনি সেটাকে অ্যাক্সেস করতে হবে। এতদিন ধরে মেথড আপনারা ইউজ করে আসছেন, আজকে দেখলেন যে মেথড আসলে কিভাবে লেখা হয় এটা ক্লাসের মধ্যে। এইখানটায় ইনিট যে মেথডটা,
সেটাও কিন্তু একটা মেথড। এই যে ডিইএফ দিয়ে ইনিট লিখলাম, এটা হচ্ছে, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর মেথড। এটাকে বলা হয় কনস্ট্রাক্টর মেথড। সে আসলে কি করে, আপনি যখন এভাবে করে একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তখন সে এই যে নেমের মধ্যে গাইডটাকে পাঠায়, এইজের মধ্যে 27টাকে পাঠায়, পাঠানোর পর এই যে সেলফ ডট নেমের মধ্যে নেমটা দিয়ে দেয়। এইখানটায় সেলফটা আসলে কি? তাহলে একটা কোশ্চেন থাকতে পারে যে সেলফটা তাহলে কি? এই যে পার্সন ওয়ানটা লিখলাম, একটা মেমোরি লোকেশন, সেই মেমোরি লোকেশনটাই হচ্ছে সেলফ। তাহলে সেলফ ডট ওয়ান, সরি সেলফ পার্সন ওয়ান ডট নেম মানে হচ্ছে সেলফ ডট নেম পার্সন ওয়ানের জন্য। তো এখানটায় সে সেলফ দ্বারা আসলে এই পার্সন ওয়ানকে রিপ্রেজেন্ট মানে রেফার করে। তো ব্যাপারটা বুঝছেন? তো তাহলে পার্সন ওয়ান ডট নেম এর মধ্যে এখন কে চলে গেছে? গালিব। এবং পার্সন ওয়ান ডট এইজ এর মধ্যে কে গেছে? 27। এটাই হচ্ছে আসলে কনস্ট্রাক্টর মেথড। আমি যখন অবজেক্ট ক্রিয়েট করি, সাথে সাথে সে কল হয়, তাকে আলাদাভাবে কল করার দরকার হয় না। কারো কোনো কোশ্চেন, কনফিউশন? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে আসলে আরো বেশ কিছু ব্যাপার আছে। যেমন আহ, সেটা হচ্ছে ইনহেরিটেন্স, তারপর পলিমরফিজম, মেথড ওভাররাইডিং, মেথড ওভারলোডিং। ঠিক এই ব্যাপারগুলো নিয়ে আজকে আসলে কথা বলবো না। আজকে জাস্ট আমি অবজেক্ট ওরিয়েন্টেড এর শুরুতে ক্লাসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, মেথডের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, তারপর কিভাবে আপনারা কনস্ট্রাক্টর মেথড গুলো ইউজ করবেন সেই ব্যাপারগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে জাস্ট। তো এগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবেন। এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার না হন, তাহলে পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবেন না। সো এইখানটায় আর কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? থাকলে আমাকে জানান। আজকের ক্লাসটা বলতে পারেন যে অবজেক্ট ওরিয়েন্টেড বেস ক্লাস। জাস্ট এগুলো নিয়ে আপনাদের এক্সপেরিমেন্ট করতে হবে বিভিন্ন ধরনের। আচ্ছা, আরেকটা মেথড ধরেন আমি ক্রিয়েট করলাম এখানটায়, যে প্রত্যেকের এজ তো বাড়ে, এজ তো আর কমে না। তো ধরেন এখানটায় চেঞ্জ এজ, হ্যাঁ, এই জন্য সিএইচ একটা মেথড ক্রিয়েট করলাম যে সিএইচ এইচ। তো সিএইচ এইচটা কি করবে? সে এইচ কে বাড়াবে এক করে। কিভাবে বাড়াবে? এখানটায় দিয়ে দিলাম সেলফ, আর এইখানটায় আমি লিখলাম সেলফ ডট এইচ ইকুয়াল সেলফ ডট এইচ প্লাস ওয়ান। অর্থাৎ এক বছর পরে, ধরেন এক বছর পর এই ফাংশনটা রান হয়, ধরে নেন। তো এক বছর পর যদি এই ফাংশনটা রান হয়, সেক্ষেত্রে গালিবের এইজটা কত হবে? 28। এক্স্যাক্টলি। তো আমরা একটু চেক করে দেখি যে ধরেন এক বছর পর এটা রান হলো পার্সন ওয়ানের জন্য। তারপর এক বছর পর ঠিক আবার পার্সন টু এর জন্য রান হলো।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর ধরেন 1 বছর পার হয়ে গেল, এখন তাদের ইনপুট আমরা জানতে চাচ্ছি। তো এখন কি হয়ে গেল যে গালিবের জন্য এটা 28 হয়ে গিয়েছে এবং আহ, সামিয়ার জন্য এটা 31 হয়ে গিয়েছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে এইভাবে করে আমরা এই মেথড অ্যাপ্লাই করেও কিন্তু আমরা আহ, যে মানে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবলের ভ্যালু গুলোকে চেঞ্জ করতে পারি। প্রোগ্রাম কিভাবে বুঝবে? আসলে প্রোগ্রাম কিছুই বুঝে না, আপনাকে বুঝতে হবে, আপনি ওভাবে করে প্রোগ্রামটাকে রেডি করতে হবে যে প্রোগ্রাম যাতে বুঝতে পারে কিভাবে 1 বছর হয়েছে। এর জন্য ডেট টাইপ একটা মডিউল আছে পাইথনে, সেই ডেট টাইম মডিউলটা অ্যাপ্লাই করতে হবে। পাইথনে ডেট টাইম নিয়ে কাজ করার জন্য একটা স্পেশাল মডিউল আছে, সেটার নাম হচ্ছে ডেট টাইম মডিউল। তো ডেট টাইম মডিউল দিয়েও এই কাজ করা যায়। তো আজকে যা যা ব্যাপারগুলো নিয়ে যে ব্যাপারগুলো নিয়ে আজকে ডিসকাস করলাম, এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানান, কোশ্চেন থাকলে। কোনো কোশ্চেন, কোনো কনফিউশন? সবাই কি ক্লাসটা বুঝছেন? আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি যদি এইখানটায় এভাবে করে না দেই এবং এইখানটায় ওইভাবে না দেই, আহ, আমি যদি এইভাবে প্রিন্ট করি, তাহলে কি দেখায় সেটা একটু দেখি। খেয়াল করুন কি দেখাচ্ছে। দেখাচ্ছে যে এটা হচ্ছে একটা মেথড, এগুলো হচ্ছে একটা মেথড। কিসের মেথড? যে পার্সন ক্লাসটা আছে সেই ক্লাসের একটা মেথড। কথা বুঝছেন? এবং তাদের মেমোরি লোকেশনটাও দেখিয়ে দিচ্ছে যে তারা কোন লোকেশনে আছে। আজকের ক্লাস নিয়ে তাহলে কারো কোনো কনফিউশন নাই, সবাই সব বুঝছেন? ওকে, আজকের ক্লাস নিয়ে আসলে খুব বেশি ডিসকাস করবো না আজকে আর। আগামীকাল আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস শুরু হবে, তখন বাকি ডিসকাশন গুলো করবো, যতটুকু পসিবল হয় আর কি, বাকি বলতে। কারণ আজকে বেশি ডিসকাস করতে গেলে পরে মানে আমার কাছে মনে হচ্ছে না খুব একটা ভালো হবে। কারণ এই জিনিসগুলো আগে একটু স্থায়ী করেন, স্থায়ী করলে কালকের ক্লাসটা বুঝতে সহজ হবে আপনাদের জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার দেখা হবে।